জনবল সংকটে উত্তর পশ্চিমাঞ্চলের সরকারি হাসপাতাল ৬৮% পদই শূন্য। পর্যাপ্ত শয্যার অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা রেফারেল পদ্ধতি চালুর তাগিদ। ছাত্রদল শিবিরের বিক্ষোভ কর্মসূচি ঘিরে থমথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ১৪৪ ধারা জারির আবেদন কর্তৃপক্ষের, যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে প্রশাসন। সড়ক বাতি, সিসি ক্যামেরার ঘাটতি, রংপুরে চুরি ছিনতাই বাড়ায় উদ্বিগ্ন নগরবাসী। অপরাধ দমনের চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী, ৩ মাসে গ্রেফতার ৪৭৯। ১২টি খালের বেশিরভাগ অংশের কাজ শেষ। পানি প্রবাহ স্বাভাবিকের পাশাপাশি মিলছে সেচ সুবিধা। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির সুফল পাচ্ছেন গাইবান্ধাবাসী। এবং লোকসানের মুখে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি, দামে কম মানে ভালো হলেও অনীহা ব্যবসায়ীদের, মানছে না সরকারি প্রতিষ্ঠানে ব্যবহারের নির্দেশনাও। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। উত্তর পশ্চিমাঞ্চলের সরকারি হাসপাতালে জনবল সংকট প্রায় ৬৮%। নেই পর্যাপ্ত শয্যাও। অন্যদিকে দীর্ঘ সময়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে না ওঠায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রোগীদের। বিশেষজ্ঞরা বলছেন, সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম ও স্বাস্থ্য বীমা চালুর বিকল্প নেই। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর নগরীর ধাব এলাকা। প্রতিদিন এই নগরীতে হাজার হাজার মানুষ আসেন শুধু স্বাস্থ্যসেবা নিতে। স্থানীয় সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে সামর্থ্য না থাকলেও বাধ্য হয়েছেন এই নগরীতে আসতে। এমআরআই ওটা নাই, ওর জন্য আমাদের এখানে সুকুমার স্যারকে দেখায় এমআরআই করতে হবে। আমার আব্বু চেষ্টা করেছে, নিউরোলজি কোনো ডাক্তার নাই এরকম ভালো। উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি হাসপাতাল থাকার পরও কেন চিকিৎসা সেবা নিতে ছুটতে হচ্ছে বিভাগীয় শহরে, সেটি জানতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই তথ্যটুকুই যথেষ্ট। দীর্ঘ সময় ধরে আবাসিক মেডিকেল অফিসার, সার্জারি, মেডিসিন, অ্যানেস্থেসিয়া এবং অর্থোপেডিক কনসালটেন্টের মতো অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য। এমনকি রোগ নির্ণয়ের সুযোগও কম। উপজেলা কাঠামোগুলোতে আসলে তো সেভাবে তখন আইসিইউ সাপোর্ট বা সিসিইউ সাপোর্টের ব্যবস্থা করা হয়নি। সেক্ষেত্রে তো আমরা আসলে সেই রোগীগুলো এখানে সেবা দিতে পারি না ওইভাবে। চিকিৎসা সেবা বিভাগের একমাত্র ভরসার জায়গা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালও ধুঁকছে নানা সংকটে। ৬০০ বেডের এই হাসপাতালকে ১০০০ বেডে উন্নীত করা হলেও প্রতিদিন চিকিৎসা সেবা নেন প্রায় ২৫০০ রোগী। পরবর্তী হসপিটালটি ১০০০ বেডের হসপিটাল উন্নত হয় এবং তখন হয়তো জায়গা বাড়ে কিছু, কিন্তু ওই জনবল আর বাড়ানো হয়নি। বিশেষজ্ঞদের মতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম এবং স্বাস্থ্য বীমা চালুর বিকল্প নেই। ৩০% মানুষের কাছাকাছি মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। সেই জায়গায় ইন্স্যুরেন্স করতে হবে, যে গরিব মানুষের জন্য গভর্নমেন্ট সাবসিডি দিবে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বিভাগের ৫৮টি জেলা ও উপজেলা হাসপাতালের ১৮,৮৮৯টি পদের মধ্যে ৬,১১৬টি পদই শূন্য। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের চেয়ারম্যান বেলাল আহমেদ। সরাসরি চলে যাব আলোচনায়। আমরা দীর্ঘ সময় ধরে দেখছি, বিশেষ করে উপজেলা এবং জেলা পর্যায়ের যে হাসপাতালগুলো রয়েছে, সরকারি হাসপাতালগুলো, সেখানে কাঙ্ক্ষিত যে সেবা, সেই সেবা ব্যাহত হচ্ছে এবং তৃণমূলের মানুষ মূলত সেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এবং একই অবস্থা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেরও। এখানে জনবল সংকট থেকে শুরু করে শয্যা সংকট থেকে শুরু করে নানা সংকটের মধ্য দিয়ে এই হাসপাতালগুলো যাচ্ছে। যদিও বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন। আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আসলে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে, আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের চেয়ারম্যান বেলাল আহমেদ। আমরা একটু আলোচনায় চলে যেতে চাই। আপনাকে স্বাগত আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা দেখছি বিশেষ করে তৃণমূলের যে স্বাস্থ্যসেবার কথা বলা হচ্ছে উপজেলা এবং জেলা পর্যায়ে, সেই জায়গাগুলোতে জটিল রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করার সম্বন্ধে দীর্ঘ সময় এই জায়গাতে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? ধন্যবাদ। বাস্তবে করোনার মহামারীর যে অবস্থা আমরা দেখছি, সারা বিশ্বে যে নিরুপায় ছিল, এটা একমাত্র চিকিৎসা ক্ষেত্রেই। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে মনে হয় এটা আমূল পরিবর্তন হয়ে আমাদের একটা ভালো চিকিৎসা সেবা পাবো, কিন্তু সেই দিক থেকে এখন কিন্তু যতটাই আমাদের আশার বাণী ছিল, ততটাই কিন্তু আমরা নিরাশায় ভুগতেছি। কারণ আমরা দেখতেছি যে সংকট আসে, কিন্তু সংকটের সময় সবাই তড়িঘড়ি করে বসে, নড়াচড়া দেয়। তারপরে যখন সংকটটা শেষ হয়, তারপরে কিন্তু আর কেউ কোনো ভ্রুক্ষেপ বা পদক্ষেপ সেরকম করে নেয় না। ঠিক এই অবস্থায় আমরা দীর্ঘদিন থেকে দেখতেছি যে অনেক মানুষ বাড়তেছে, বাট হাসপাতালের যে চিত্রটা বাড়বে
সেবার মানটা বাড়বে সেটা কিন্তু বাড়ে না। শয্যা ওই 50টাই আছে, কোথাও 30টা আছে, কোথাও 100টা আছে, কিন্তু সেখানে জনবল নাই। যে নিয়োগ কাঠামো সেটা সেই 50 বছর আগের, এখন পর্যন্ত কোনো নিয়োগ কাঠামো নাই। তারপর যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট আছে। সরকার থেকে হয়তো ইচ্ছে করে তারা ওষুধটা সরবরাহ করে, কিন্তু সেই ওষুধটা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে চোরাই পথে বিভিন্ন জায়গায়, যেটা জনগণ পাওয়ার কথা সেবাটা না পেয়ে তারা বিভিন্নভাবে বাইরে গিয়ে এটা বিক্রি করে। এই যে ভোগান্তিটা, এই ভোগান্তির সমস্ত দায়টা কিন্তু সরকারের উপরেই, যখন যে সরকার থাকবে তারই উপর বর্তায়। আমরা মনে করি যে রুট লেভেল থেকে আমরা আশার বাণী শুনতেছি, এটা ভালো, কিন্তু এইটা করতে গেলে আমাদের যে উপজেলা পর্যায়ে যে আমাদের হাসপাতাল আছে এবং ইউনিয়ন পর্যায়ে কিন্তু হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোতে এখন আমাদের নিয়োগ যে প্রক্রিয়াটা আছে, সেই নিয়োগটা ডাক্তারকে বাধ্যতামূলক করে দেওয়া, যে অন্তত 1 বছর বা 2 বছর প্রফেশনাল টাইমটা। আপনি যেটা বলছেন যে তৃণমূল চিকিৎসকদেরকে বাধ্যতামূলক থাকতে হবে, কারণ তারা শহর কেন্দ্রিক থাকতে চান। আরেকটা বিষয় জানতে চাই, যেমন আইসিইউ এবং সিসিইউ সেবা শুধুমাত্র বিভাগীয় শহরগুলোতেই আছে, সেই জায়গাতে একটু গুরুত্ব দেওয়া উচিত কিনা? না, এটা 100% যে হাসপাতালে আপনার 50 শয্যা আসে, সেখানে যদি 100 শয্যা হাসপাতাল করে, যে মিঠাতে থানা পর্যায়ে, এই হাসপাতালগুলোতে যখন 100 শয্যা করবে, তখন ওই ধরনের সিস্টেমগুলা আলাদা, নর্মাল ডেলিভারি যে সিস্টেম, আইসিইউ, সিসিইউ, বেশ কিছু শিশুদের যে আমাদের চরম নিউমোনিয়া, হাম, ডিপথেরিয়া, এই যে রোগগুলো হয়, এই রোগগুলোতে শিশু আলাদাভাবে চিকিৎসা করতে পায় না, তার মায়েরাও পায় না। এইটা পার্ট যদি করে, তাইলে কিন্তু বাংলাদেশের আমূল পরিবর্তনের চিকিৎসা ক্ষেত্রে হয়। এটা একমাত্র ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই শুরু করা উচিত, কারণ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ভালোভাবে চিকিৎসা সেবা পায়, তাহলে কিন্তু তারা শহরে এসে তারা জামে পড়বে না। এবং এখানে শহরে এসে যখন তারা পড়ে, তখন কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন ক্লিনিকের মধ্যে ছড়ায় যায়, ডায়াগনস্টিক সেন্টারে যায়, বরং চিকিৎসা পাওয়ার নামে তারা ফুতুর হয়ে যাচ্ছে। একটা ফ্যামিলি কিন্তু যখন এই গ্রাম থেকে এসে শহরে চিকিৎসা জন্য আসে, একটা টেস্ট করার জন্য সে রাত বিরাত পর্যন্ত থাকে, তারপরে সে চিকিৎসাটা পায় না, ডাক্তারের দেখা পায় না। এইভাবে যে ভোগান্তিটা হয়, একটা পরিবার কিন্তু এইভাবে একটা ডাকাতির সম্মুখীন হচ্ছে। এই চিকিৎসা ক্ষেত্রে সেবা নিতে গিয়ে একটা মানুষ যে ভোগান্তি, এই ভোগান্তিটাই আমাদের কিন্তু সমাজের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে এখন। আপনি যেটা বলছেন যে তৃণমূল থেকে শুরু করে একদম বিভাগীয় শহর পর্যন্ত চিকিৎসা খাতের যে পরিকল্পনা, সেটি নিতে হবে যাতে সবার জন্য চিকিৎসাটা নিশ্চিত করা যায়। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে বর্তমান সরকারের যে ঘোষণা, যে চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাধারণ যে পরিকল্পনা, সেটি আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, যার ফলে তৃণমূলে চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া সম্ভব হয়। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের চেয়ারম্যান বেলাল আহমেদ। তো সবকিছু মিলে আজকে আলোচনার বিষয়বস্তু ছিল আমার কাছে। রংপুর থেকে নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি। রংপুর নগরীতে বাড়ছে চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট অপরাধ। গত 3 মাসে বিভিন্ন অপরাধে 441টি মামলায় গ্রেফতার করা হয়েছে 479 জনকে। নগর জুড়ে অপর্যাপ্ত সিসি ক্যামেরা, সড়ক বাতির সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে নিত্য নতুন অপরাধ। ফলে উদ্বেগ বাড়ছে নগরবাসীর। তবে পুলিশ বলছে অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। জনসংখ্যা ও নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে রংপুরে বেড়েছে চুরি, ছিনতাই, মাদক কারবার সহ নানা অপরাধ। ফলে আতঙ্ক বাড়ছে নগরবাসীর মাঝেও। নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়ে নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা, এমনকি সড়কবাতি। এ সুযোগে সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় অপরাধমূলক কর্মকাণ্ড। সিকিউরিটি নাই, রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতি সবসময় হইতে থাকে। এক জায়গাতে সিসি ক্যামেরা দেখা যায়, বাইরে সাইড দিয়ে দেখা যায় না। যেসব এলাকায় সিসিটিভি নাই বা প্রশাসনের তৎপরতা নাই, সেই সব এলাকায় আমরা বেশি সমস্যায় পড়ি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শুধু অভিযান নয়, অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজন প্রযুক্তি নির্ভর নজরদারি। যত তাড়াতাড়ি সম্ভব রংপুর সিটি কর্পোরেশনকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, উন্নত প্রযুক্তি ব্যবহার করা, এখানে হলো ডিজিটালাইজড যে সিস্টেমগুলো আছে সেটাকে আরও থানা পর্যন্ত, একেবারে থানা লেভেল পর্যন্ত এবং ওয়ার্ড লেভেল পর্যন্ত এই বিষয়গুলোকে বিস্তীর্ণতা যত লাভ করবে, তত বেশি অপরাধী শনাক্ত করা সম্ভব হবে। তবে রংপুর মেট্রোপলিটন পুলিশ বলছে, সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর নিরাপত্তায় নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং অপরাধীদের গ্রেপ্তারে ধারাবাহিকভাবে কাজ করছে তারা। 3টা সেক্টরের আন্ডারে 50টা সাব সেক্টর করে 3টা সেক্টর 3 জন ডিসি পুলিশ
সুপার পদমর্যাদার এসপি পদমর্যাদার 3 জন ডিসি নেতৃত্ব দিয়ে কাজ করতেছেন। পুলিশের তথ্য অনুযায়ী গত 3 মাসে বিভিন্ন অপরাধে 441টি মামলায় গ্রেপ্তার করা হয় 479 জনকে, যারা অধিকাংশই চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট মামলার আসামি। একই সময়ে উদ্ধার করা হয়েছে প্রায় 1,36,00,000 টাকার মাদকদ্রব্য। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময় আরও থাকছে। গাইবান্ধার 45টি পয়েন্টে তীব্র নদী ভাঙন, 2 সপ্তাহে বিলীন কয়েকশো বিঘা ফসলি জমি ও বাড়িঘর, খোলা আকাশের নিচে ভুক্তভোগীরা, সরকারি সহায়তার দাবি। একই সময়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলকে ঘিরে আবারও থমথমে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 144 ধারা জারি সহ সার্বিক সহযোগিতা চেয়ে পুলিশের কাছে আবেদন জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান। তবে মহানগর পুলিশ বলছে 144 ধারা জারির আবেদন এলেও সেটি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে প্রশাসন। সোমবার জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিং নামে ফেস্টুনকে ঘিরে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়, আহত হন অন্তত 10 জন। এর জেরে আজ বিকেলে আবার একই স্থানে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ছাত্র শিবির ও ছাত্রদল। এরই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারির আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাব তার কাছে। জীবন, গতকাল সন্ধ্যা 7:30 থেকে গভীর রাত পর্যন্ত, অর্থাৎ রাত 12:30 1টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং আমরা দেখেছি এই সংঘর্ষকে ঘিরে কিন্তু দুই পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে, যাদের মধ্যে 10 জনই কিন্তু গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং বলে রাখি, গতকালকের এই সিদ্ধান্তকে ঘিরে, গতকালকের এই সংঘর্ষকে ঘিরে আজকেই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ে 144 ধারা জারি করবার জন্য আসলে আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তবে মহানগর পুলিশে জানিয়েছে যে পরিস্থিতি বিবেচনা করে, পর্যবেক্ষণ করে যদি প্রয়োজন হয় তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় তারা 144 ধারা জারি করবেন। প্রথমত আসলে এই যে গতকালকে সংঘর্ষ, এই সংঘর্ষের মূল কারণ কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজনকে ঘিরে আয়োজনটি করেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির এবং সেখানে আসলে জুলাইয়ের নানা স্থির চিত্র দেওয়া ছিল এবং একটি ফেস্টুনে দেওয়া ছিল জুডিশিয়াল কিলিং নামে জামায়াত যে নেতাদেরকে আসলে ফাঁসি দেওয়া হয়েছিল, দেলোয়ার হোসেন সাইদি, আলী মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ বিএনপি নেতা শাখা চৌধুরীকেও কিন্তু সেখানে দেখা গিয়েছিল। সেই ফেস্টুনটিকে ঘিরেই কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারা কিন্তু আসলে সেখানে প্রতিবাদ করেন যে মুক্তিযুদ্ধ বিরোধী যারা রাজাকার তাদের ছবি আসলে প্রদর্শনীতে রাখা যাবে না, সেদিকে ঘিরেই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়। তারপরেই কিন্তু আমরা দেখি যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, সংঘর্ষ শুরু হয় এবং কালকে প্রায় 5 থেকে 6 ঘন্টা ব্যাপী আসলে এই সংঘর্ষ একেবারে রণক্ষেত্রে পরিণত করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসন এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এরপরে কিন্তু আজকে সকালে বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শুরুতেই তারা গতকালকের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে আসলে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়। এরপরে বিশ্ববিদ্যালয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয় এবং 12:30টার দিকে প্রক্টর কিন্তু তাজহাট থানা পুলিশে বরাবর আসলে আবেদন করেন 144 ধারা জারি করেন। মূলত গতকালকে সংঘর্ষের পর আজকে বিকেল 4টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ছাত্র শিবির এবং ছাত্রদল। এই দুই দলেরই একসঙ্গে একই স্থানে বিক্ষোভকে ঘোষণা করেই কিন্তু আসলে পরিস্থিতি এখন উত্তপ্ত রয়েছে এবং বেলা 4টায় তাদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত বলা চলে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়তে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো সব মিলে এই ছিল সবশেষ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির সুফল পাচ্ছেন গাইবান্ধাবাসী। 12টি খালের বেশিরভাগ অংশের কাজ শেষ, পানি প্রবাহ স্বাভাবিকের পাশাপাশি মিলছে সেচ সুবিধাও। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট।
একসময় যা ছিল কেবলই মানচিত্রে, বাস্তবতায় যার কোনো অস্তিত্বই ছিল না। সরকারের বিশেষ উদ্যোগে গাইবান্ধার সেই মৃতপ্রায় খালগুলো এখন প্রাণ ফিরে পেয়েছে। জেলার 7টি উপজেলার এমন হারিয়ে যাওয়া 12টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। নালাটা খোঁড়ার পর এখানে প্রায় 500 থেকে 700 বিঘা জমি আবাদ হবে। খাল খননের পরে বিলের পানি নিষ্কাশন হওয়ার পরে এখন ওখানে আবাদ হয়, তারপরে কৃষকেরা যাতায়াত সুবিধা হয়েছে। জমিনের এখন আবাদ হবে ভালো, প্রজন্ম আস্থা হলো, নালা হলো, পরিবর্তন হলো, উন্নতি হলো। এদিকে সরকারের বিশেষ এই উদ্যোগের এসব খাল দীর্ঘমেয়াদী করতে সুনির্দিষ্ট পরিকল্পনা করে খনন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এই খননের কারণে আমরা আশা করতেছি যে এই পানিগুলি আমরা নামার ব্যবস্থা করে দেব এবং এই জমিগুলো 2 ফসলি হবে এবং জমিগুলোর ভ্যালু অনেক বেড়ে যাবে, যার মাধ্যমে আপনার এলাকার জলাবদ্ধতা পাশাপাশি অনেক জমি আপনার আমাদের সেচের কার্যক্রমে আসবে এবং আপনার মাছ বিদ্যুৎ উৎপাদন পাবে, পাশাপাশি ফসল আমাদের ধান উৎপাদনও বৃদ্ধি পাবে। জেলার 7 উপজেলায় 39.5 কিলোমিটার 12টি খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় 15 কোটি 44 লাখ টাকা। অস্তিত্ববিহীন এসব খালের পুনর্জন্মে গাইবান্ধায় কৃষি, যোগাযোগ ও মৎস্য খাতে আসবে ব্যাপক পরিবর্তন, বদলে যাবে এসব এলাকার অর্থনীতির চিত্র। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বিভাগীয় সময় আরও থাকছে। 3 যুগে সংস্কার হয়নি সৈয়দপুর বাস টার্মিনাল এলাকা জুড়ে খানাখন্দ, মিলছে না ন্যূনতম যাত্রী সুবিধা। সংস্কার প্রস্তাব পাঠানোর দাবি কর্তৃপক্ষের। লোকসানের মুখে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি। কম দামে ভালো মানের পাথর পেলেও কেনায় অনীহা ব্যবসায়ীদের। মানছে না সরকারি প্রতিষ্ঠানে ব্যবহারের নির্দেশনাও। তবে খনি কর্তৃপক্ষের দাবি, দেশে যে সাইজের পাথরের চাহিদা রয়েছে সে আকারের পাথর উত্তোলনে উৎপাদনকারী প্রতিষ্ঠান জেটিসিকে তাগাদা দেওয়া হয়েছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রতি বছর পাথরের চাহিদা 2 কোটি 16 লাখ টনের বেশি। মধ্যপাড়ায় উৎপাদন হয় 15 থেকে 16 লাখ টন, যা মোট চাহিদার 5 থেকে 7%। দেশে পাথরের বার্ষিক চাহিদা প্রায় 2 কোটি 16 লাখ টন। এ চাহিদার সিংহভাগ আমদানি করা হয় ভারত ও ভুটান থেকে। খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে বেলারুশের জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম প্রতিদিন 4,500 থেকে 5,000 টন পাথর উত্তোলন করে আসছে। রেলপথ ও নদী শাসনের পাথর ছাড়া নির্মাণ কাজে ছোট সাইজের পাথর কিনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন ডিলাররা। লক্ষ লক্ষ মেট্রিক টন স্টকে আছে। রেলওয়ে সাইজটা শুধু রেলওয়ে ব্যবহার হয়, তো এই জন্য আমরা কুলাইতে পারতেছি না। সরকার যদি বড় একটা বাজেট দেয় বা সরকারের যদি চাহিদা থাকে তাহলে এই পাথর থাকবে না, অবশ্যই বিক্রি হয়ে যাবে। পাথর বিক্রি বাড়াতে আমদানিকৃত পাথরের সঙ্গে মূল্য সমন্বয় করে মধ্যপাড়ার প্রকল্পের পাথর বিক্রির উদ্যোগের কথা জানান মার্কেটিং কর্মকর্তা। খনি সচল রাখতে সরকারের বিশেষ সহযোগিতার কথা জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক জানান, মার্কেট সাইজের চাহিদা অনুযায়ী পাথর উৎপাদন বাড়াতে জেটিসিকে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের খনিতে শুধুমাত্র রেলওয়ে ব্যালাস্ট 8,80,000 মেট্রিক টন মজুত আছে, আর মোল্ডার আছে 3,95,000 মেট্রিক টন। আমরা এই পাথর বিক্রির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। নতুন কোনো ক্রাশিং প্লান্ট বসিয়েও যদি আমরা এটা করতে পারি চাহিদা মতো পাথরের সাইজ, সেই জন্য আমরা কমিটি গঠন করে দিয়েছি জিটিসি এবং আমাদের মধ্যপাড়ার কর্মকর্তাদের সমন্বয়ে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1994 সালে মধ্যপাড়া গ্রানাইট প্রকল্পটি উদ্বোধন করেন এবং 2007 সালের 25 মে মধ্যপাড়া কঠিন শিলা খনি বাণিজ্যিক উৎপাদনে যায়। বর্তমানে মধ্যপাড়া খনির 9টি ইয়ার্ডে প্রায় 14,20,000 টন পাথর মজুত রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করলেও থামেনি নদী ভাঙন। জেলার ব্রহ্মপুত্র, ঘাঘর, তিস্তা ও করতোয়া নদীর তীরবর্তী প্রায় 45 পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এসব এলাকায় প্রতিদিন বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বাড়িঘর। 2 সপ্তাহের ব্যবধানে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন শতাধিক পরিবার। অধিকাংশ এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু না হওয়ায় ও সরকারি সহায়তা না পৌঁছানোয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দিনাজপুরে খাবারের প্রলোভনে এক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। সোমবার রাতে হাকিমপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের একটি পুকুর পাড়ে প্রতিবন্ধী ওই কিশোরকে নিয়ে যায় প্রতিবেশী শামসুল আলম। পরে সেখানে তাকে বলাৎকার করা হয়। এ সময় ভুক্তভোগীর চিৎকার করলে আশপাশের মানুষ গিয়ে উদ্ধার করে। এ সময় শামসুলকে
আটক করে পুলিশে সোপর্দ করে তারা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেন। 3 যুগে সংস্কার হয়নি সৈয়দপুর বাস টার্মিনাল। এলাকা জুড়ে খানাখন্দ, মিলছে না ন্যূনতম যাত্রী সুবিধা। অবশ্য সংস্কার প্রস্তাব পাঠানোর দাবি পৌর কর্তৃপক্ষের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। পরিবহনে যাত্রী উঠানামা করছে মূল সড়কে, পাশেই টার্মিনাল থাকলেও সেখানে শুধু বাস পার্কিং করা। 1989 সালে নির্মাণ করা হয় নীলফামারী সৈয়দপুর বাস টার্মিনাল। তবে পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় 2004 সালে। দীর্ঘ 3 যুগেও এর কোনো সংস্কার হয়নি। বর্তমানে খানাখন্দে ভরা পুরো টার্মিনাল এলাকা, চারিদিকে দুর্গন্ধ ও নোংরা পরিবেশ। মূল ভবনটিও জরাজীর্ণ, যেখানে যাত্রী ও শ্রমিকদের জন্য নেই ন্যূনতম সুবিধা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বারবার বিভিন্ন দপ্তরে টার্মিনালের বিষয়ে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গর্ত বড় বড়, গাড়ি নামানো যায় না, পাতি ভাঙি যায়। বাচ্চা কাচ্চা নিয়ে যে বসবো তার কোনো ব্যবস্থা নেই। কাউন্টার এক জায়গায় আর আমাদের বাসে উঠতে লাগে আরেক জায়গায়, এবং সেক্ষেত্রে আমাদের অনেকের হয়তোবা ওয়াশরুমে যাইতে লাগে, আমাদের মহিলা থাকে, বাচ্চারা থাকে। রোড থেকে যখন চলে একটা যাত্রী পারাপার যখন হইতে যায়, তখন এই দিক থেকে একটা গাড়ি আছে, ওই দিক থেকে একটা গাড়ি আছে, তখন দুর্ঘটনার চাপে পড়ে যায়। তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, টার্মিনাল সংস্কারে এরই মধ্যে ঊর্ধ্বতন মহলে প্রস্তাব পাঠানো হয়েছে। বিদেশি ঋণ সহায়তা পেলেই কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের ব্যবসায়ীদের সমস্যা হয়, যাত্রীদের সমস্যা, এই টার্মিনাল অতি তাড়াতাড়ি সংস্কার করা হোক। আমরা প্রজেক্টটা RUTDP প্রকল্পে পাঠিয়েছি। বিশ্বব্যাংক কর্তৃপক্ষ যদি অনুমোদন করে আমরা কাজটা দ্রুত করতে বাস্তবায়ন করতে পারবো। প্রতিদিন সৈয়দপুর টার্মিনাল দিয়ে সারা দেশে প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। লালমনিরহাটের আদিতমারি উপজেলার ঐতিহ্যবাহী বুড়িরহাট অবৈধ দখলদারদের কবলে। সরকারি জায়গা দখল করে স্থায়ী স্থাপনা, দোকানপাট, মুরগির খামার গড়ে তোলায় বিপাকের নতুন ইজারাদার। তার দাবি, অভিযোগ করেও মিলছে না প্রতিকার। এদিকে দ্রুত অবৈধ দখলদারদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কয়েক দশকের ঐতিহ্য বহন করা লালমনিরহাটের আদিতমারি বুড়িরহাট প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার বসে এই হাট। তবে হাটটির জায়গা অবৈধ দখলদারদের কবলে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। 2026 সালের পহেলা বৈশাখ 1 বছরের জন্য প্রায় 17,40,000 টাকায় হাটটি ইজারা নেন সাইফুজ্জামান ফারুক। দায়িত্ব বুঝে নেওয়ার পর দেখেন হাটের নির্ধারিত জায়গায় গড়ে উঠেছে স্থায়ী দালান, টিনশেড দোকান ও মুরগির খামার। অভিযোগ আছে, হাটের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে লাখ লাখ টাকা জামানত নিয়ে সেগুলো ভাড়া দেয়া হয়। এতে বাধ্য হয়ে অন্য জায়গায় ভাড়া নিয়ে হাট পরিচালনা করতে হচ্ছে ইজারাদারকে। আমরা লিখিতভাবে অভিযোগ জানাইছি যে ইউনো মহোদয় আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে উনি দেখবে বিষয়টা। এইখানে হাটে যে দোকান করবে এর জায়গা খুবই কম, ভালো হলে দোকান আবার দেওয়া হবে। দোকানপাট যেভাবে মনে করছে সিস্টেম করে দিয়ে গেলে, সিস্টেম করলে জায়গা অনেক জায়গা আছে, পড়িয়ে আছে এমনি। এমনকি ড্রেনের উপর গড়ে উঠেছে স্থাপনা। এতে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল। পশু জবাইয়ের রক্ত ও বর্জ্য খোলা স্থানে ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। দ্রুত অবৈধ দখলদারদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। অবৈধ দখলদার হিসেবে অনেকেই দোকান করে আসছেন এবং ব্যবসাও করছেন, তো এর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। কিছু অবৈধ স্থাপনা আছে বলার বিষয়ে আমাকে জানিয়েছে, তো আমরা এই হাটটি পরবর্তীতে যাতে হলো সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং অবৈধ স্থাপনাগুলো যাতে চিহ্নিত করে সেগুলো উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করতে পারি, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ হাট ও বাজার আইন 2023 অনুযায়ী সরকারি খাস জমিতে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। সময় সংবাদ, লালমনিরহাট। নীলফামারীতে কমেছে সব ধরনের সবজির দাম। এদিকে লালমনিরহাটে ঊর্ধ্বমুখী মাছের বাজার। ভারী বর্ষণে নীলফামারীতে সবজির উৎপাদন কমে যাওয়ায় গত কয়েক সপ্তাহ থেকে সরবরাহ কমেছে। তারপরও জেলার খুচরা বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়ায় বাজারে 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে লালমনিরহাটে ঊর্ধ্বমুখী মাছের বাজার। সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জনবল সংকটে উত্তর পশ্চিমাঞ্চলের সরকারি হাসপাতাল, 68% পদই শূন্য, পর্যাপ্ত শয্যার অভাব, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা, রেফারেল পদ্ধতি চালুর তাগিদ।
ছাত্রদল শিবিরের বিক্ষোভ কর্মসূচি ঘিরে থমথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 144 ধারা জারির আবেদন কর্তৃপক্ষের, যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে প্রশাসন। এবং সড়ক বাতি, সিসি ক্যামেরার ঘাটতি, রংপুরে চুরি ছিনতাই বাড়ায় উদ্বিগ্ন নগরবাসী। অপরাধ দমনের চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী, 3 মাসে গ্রেফতার 479 জন। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ ইমদাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।